জেতাতেই যেখানে সব কথা শেষ কথা, সেখানটায় বাংলাদেশ কিভাবে হারতে হারতেও জিতলো। বাংলাদেশের টপ অর্ডারের ফেইলিওর, বাংলাদেশের টপ অর্ডার পাওয়ার প্লেকে কাজে লাগাতে পারে না, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত তারা যে ব্যর্থতার ব্র্যান্ড অ্যাম্বাসাডারে পরিণত হচ্ছেন, এগুলো নিয়ে আসলে আলোচনা করাটা আমার কাছে মনে হয় একটা মূর্খের কাজ। সেই আলোচনাই করতে চাই। একবার ভেবে দেখুন যে বাংলাদেশের দুজন অসাধারণ বোলার তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান যেভাবে দলটাকে উদ্ধার করলেন, কোনো কারণে একজন যদি ফ্লপ হতেন, প্রপারলি ডেলিভার করতে না পারতেন, অথবা মুস্তাফিজের করা 19তম ওভারটা যদি মেইডেন না হতো উইথ উইকেট, তাহলে ঘটনাটা কিন্তু অন্যরকমও হতে পারত। তাসকিন আহমেদ যেমন মিডল অফ দ্য ইনিংসে মার খেয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে কোচ যেভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন স্পেশালিস্ট স্পিনার হিসেবে, তিনিও সেখানটায় ব্যর্থ। প্রতিদিন তো সফল হবেন না। এবং ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ 4 জন স্পিনারের 15 সদস্যের দল গড়েছে। এখানটায় বেশি স্পিনার দরকার, সেই তত্ত্বের কারণে যখন টানা আমার স্পিনাররা বেঞ্চে বসে থাকে, নেপাল যখন 4 স্পিনার খেলায় নেপালের মতো একটা দল, এন্ড দে আর সাকসেসফুল, বাংলাদেশ দল যখন সেই কাজটা দেখাতে পারে না, বাংলাদেশের শেষের ওভারগুলো কারা করবে সেটা নিয়েও যখন একটা কনফিউশন তৈরি হয়, ঠিক তখন এই কনফিউশন, এই প্রশ্ন, এই বিতর্কিত ইস্যুগুলো নিয়ে প্রশ্ন তোলার কেউ থাকে না। কারণ বাংলাদেশ নেপালকে ফাইনালি হারিয়ে দিয়েছে এবং সকল সমস্যার সমাধান হয়ে গেছে যেন এখানটাই। অথচ বাংলাদেশের স্বপ্ন হওয়া উচিত ছিল আরো বড়। ওয়েস্ট ইন্ডিজেই বাংলাদেশ, এই মাঠেই বাংলাদেশ তাদের সুপার 8-এর লাস্ট ম্যাচটা খেলবে এগেনস্ট আফগানিস্তান। বাংলাদেশ এই মাঠেই এই ম্যাচটা খেলার পরে যে লাস্ট ম্যাচটা খেলতে আসবে, সেখানটায় কিভাবে প্রপারলি এক্সিকিউট করবে সেই প্ল্যানটা কি বাংলাদেশ করতে পেরেছে অন্তত নেপাল ম্যাচ থেকে? বাংলাদেশে খেলা রয়েছে আরো 2টা, এবং সেই পার্টিকুলার যে 2টা ম্যাচ হবে সেখানটায় বাংলাদেশের প্রিপারেশনটা স্পিন ওয়াইজ কতটুকু প্রপার, ব্যাটিং ওয়াইজ টপ অর্ডারে রান করার ক্ষেত্রে কতটুকু প্রপার, পাওয়ার প্লেকে আমরা কাজে লাগাতে পারছি না, সেখানটায় কোচিং স্টাফদের রোলটা আসলে কতটুকু প্রপারলি তারা প্লে করতে পারছে, এই প্রশ্নগুলা তোলার কেউ নেই। আমরা সবকিছু ভ্যালিড করতে পছন্দ করি এবং আমরা এই বিষয়গুলোকে ভ্যালিড করব কিভাবে জানেন? আমরা বলবো শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে আউট হয়ে গেছে, আমরা বলবো পাকিস্তান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা গ্রুপ পর্ব থেকে আউট হয়ে গেছে, 2টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন T20 দলের কথা বললাম, আমরা বলবো নিউজিল্যান্ড তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে। সেই জায়গায় তো বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে, 4 ম্যাচে 3টা জয়। এরপরে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। প্রশ্ন তোলা কে থাকবে? নাজমুল হোসেন শান্ত ব্যর্থতার পর ব্যর্থতার প্রতীকে পরিণত হবেন। প্রত্যেকটা ম্যাচে তিনি রান করতে পারবেন না। বিশ্বকাপের 4 ম্যাচে রান করেছেন 26। লিটন কুমার দাস সবশেষ 9 আন্তর্জাতিক T20 ইনিংসে একটাতেও 100+ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন না। শান্ত ইনকামিং বল কিভাবে খেলতে হবে এখন নতুন একটা প্রবলেমে পড়েছেন, এবং ইনকামিং বল কিভাবে খেলতে হবে যে প্রবলেমটা একসময় লিটন কুমার দাস ছিলেন, এখন তিনি পুল হুক কিভাবে খেলতে হবে সেই জায়গায় মিস টাইমিং করছেন। এগুলো নিয়ে প্রশ্ন তোলার কেউ নেই। ব্যাটিং কোচিং এর দায়িত্বে যারা রয়েছে তারা কি করছেন সেটাও যেন প্রশ্ন তোলার কেউ নেই। আমাদের শুধু দরকার টাটকা সাফল্য। আমরা কবে ভিশনারি হব? আমরা যে কারণে এই দলটাকে 15 সদস্যের গড়েছি, সেই দলটা খেলানোর ক্ষেত্রে গাটসি হব। সেই ব্যাপারগুলোতে কে অ্যাড্রেস করবে? ক্রিকেট বোর্ডে 25 ডিরেক্টর রয়েছে, নিশ্চয়ই তাদের মধ্য থেকে কাউকে না কাউকে সেই কাজটা করা উচিত। সবসময় চান্ডিকা হাথুরু সিংয়ে যাই চাইবেন তাই হবে? তাহলে আমাদের ক্রিকেট বোর্ড, এত বড় বোর্ড, এত সম্মানিত বোর্ড, এত পপুলার অর্গানাইজেশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ স্পোর্টস, তাদের কাজটা কি? আমি জানি না। আপনারা যারা বড় আছেন, গুণীজন রয়েছেন, বড় বড় সংগঠক রয়েছেন, নিশ্চয়ই আপনারা জানেন। দিস ইজ ইয়োর টার্ন। আপনারা কিছু একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। প্রতিভা থাকা কিংবা জয় পাওয়া মানে এই না, ব্যর্থ যারা তাদেরকে দিনের পর দিন ক্যারি করতে হবে। এটা খুব খারাপ মেসেজ দেয় পুরো দলের মধ্যে। লিটন শান্তরা এখানটায় যেন ব্যর্থতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পরিণত হয়েছে, খুবই দুঃখজনক।